আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? জি স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি ভালোই কেমন আছি। আছেন? আচ্ছা, তোমাদের গ্রুপে দেখো, আমি একটা পোস্ট করেছি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটার। সো জি স্যার। হ্যাঁ, ওইটাতেই আমি আসসালামু আলাইকুম। আলোচনা করব। তো সো তোমরা ওইটা ওপেন করে ধরে রাখতে পারো নিজেদের দেখার জন্য, অথবা আমিও এখান থেকে তোমাদেরকে স্ক্রিন শো করেই পড়াতেও পারিব। দাঁড়াও, এটা আমি তোমাদের স্ক্রিন দেখিয়ে দেই। আচ্ছা, তোমাদের আচ্ছা ইফাত, তুমি তোমার ইয়েটা বন্ধ করো, স্পিকারটা অফ রাখো। ব্যাস, এবার কথা বলো, সমস্যা হবে না। 10 জন জয়েন করেছে, সো আমি এটা শুরু করে দেই। আরও যারা জয়েন করবে তারা করুক, সমস্যা নাই। আর যাদের হয়তো যারা জয়েন করতে পারোনি, সমস্যা নেই, ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পোয়েটিক্স থেকে অ্যারিস্টটলের কনসেপ্ট অফ থ্রি ইউনিটিস, এটা নিয়ে। এবং এইটার তোমাদেরকে আমি গ্রুপে যে বই থেকে আলোচনা করব সেই বইয়ের আহ, ছবি তুলে আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এখান থেকে পড়তে পারো। আর এইটা আমাদের সাজেশনে আমি দিয়েছি, এবং এই 3টা কোশ্চেনের ভেতরে আমরা একটা বা দুইটা কমন পেয়ে যেতে পারি। একটা তো পাবোই, দুইটাও কমন পেয়ে যেতে পারি। সো এই 3টা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এই 3টাই পড়ে নিও। আর আমরা আজকে 3 নাম্বারটা নিয়ে আলোচনা করছি। স্যার চলো দেখি। আচ্ছা, আমি দেখি আর একটু জুম করা যায় কিনা। হুম, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমি আলোচনা করি, তোমরা একটু দেখো যে অ্যারিস্টটলের ভিউজ অন দ্য থ্রি ইউনিটিস সম্পর্কে অ্যারিস্টটলের কি ভিউ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শুরুতে যেটা আছে, দ্য ড্রামাটিক ইউনিটিস আর থ্রি। ড্রামাটিক ইউনিটি হচ্ছে 3টা। অর্থাৎ একটা ড্রামার ভেতরে, সেটা অ্যারিস্টটলের ট্র্যাজেডি হোক বা অন্য যে কোনো ড্রামার ক্ষেত্রেই হোক না কেন, সেই ড্রামার ভেতরে বা নাটকের ভেতরে 3টা ইউনিটি থাকতে হয়, ইউনিটি থাকবে। একটা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন, আর একটা হচ্ছে ইউনিটি অফ টাইম, এবং আরেকটা হলো ইউনিটি অফ প্লেস। অর্থাৎ অ্যাকশন বা কাজ বা যেটা অভিনয় যেটা করে মানুষ স্টেজের উপরে, সেটাকে বলা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। সো ইউনিটি অফ অ্যাকশন থাকতে হবে, ইউনিটি অফ টাইম থাকতে হবে, এবং ইউনিটি অফ প্লেস থাকতে হবে। তো আমি যদি এটার সামারি একটা এভাবে বলে দিই যে ইউনিটি অফ অ্যাকশনটা কি, ইউনিটি অফ অ্যাকশনটা হলো স্টেজের ওপরে যারা অভিনয় করবে, পারফর্ম করবে, তাদের যে, অর্থাৎ সেই অভিনয়ের যে সিকোয়েন্সগুলো লেখা থাকে, এই সিকোয়েন্সগুলো এমন হতে হবে যাতে করে এর শুরু থাকবে, অর্থাৎ বিগিনিং থাকবে, মিডিল থাকবে, এবং এন্ড থাকবে, এবং একটা আরেকটার সাথে সিকোয়েন্সটা খুব সুন্দরভাবে মিল থাকবে। এবং এইটা এমনভাবে মিল থাকবে যাতে এটা খাপছাড়া খাপছাড়া মনে না হয়, কোথা থেকে কী হচ্ছে এটা, যাতে অডিয়েন্স এরকম উল্টোপাল্টা না হয়ে যায়। সো এটা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ টাইমটা কি, ওই সময়টাতে, অর্থাৎ অ্যারিস্টটলের সময় বা সেই সময়টাতে, এই ট্র্যাজেডির ক্ষেত্রে হোক বা ড্রামার ক্ষেত্রে হোক, সেটাকে বলা হতো যে এক সূর্যাস্তের ভেতরেই ওটা শেষ হয়ে যেতে হবে। হয় সেটা সন্ধ্যায় শুরু হলে রাত্রি সকালের আগেই, অথবা দেখা যাচ্ছে যে সকালে শুরু হলে সূর্যাস্তের আগে এটা শেষ হয়ে যেতে হবে, অর্থাৎ 12 ঘন্টার ভেতরে।
বর্তমানে যদিও এগুলো মানা হয় না, কারণ এখন তোমরা জানো যে ধারাবাহিক নাটকগুলো অনেক দিন ধরে চলতেই থাকে। এরপর রয়েছে ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস বলতে তখন তো যেহেতু একটা জায়গাতেই নাটক হতো, যার জন্য একটা স্টেজের উপরে নাটক হতো। আর এখন তো আর এইগুলো নেই, এখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে শুটিং টুটিং হয়, বা থিয়েটার যেটা সেটা তো আর এখন নেই। তো সেক্ষেত্রে ইউনিটি অফ প্লেসটাও বর্তমানে মানা হয় না, কিন্তু তখনকার যে নাটক সেই নাটকে বলা হতো যে এটাকেও মানতে হবে। ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস, এই তিনটাকে খুব কঠোরভাবে তখন মানা হতো। সো এর ভেতরে অফ দিস অ্যারিস্টটল ইনসিস্ট অনলি অন দ্য ইউনিটি অফ অ্যাকশন। অ্যারিস্টটল যেটা করেছেন শুধুমাত্র ইউনিটি অফ অ্যাকশনের উপরে বেশি প্রেশার দিয়েছেন, বা তিনি বলেছেন যে এটাকে কঠোরভাবে মানতেই হবে। হি মেনশনস দ্য ইউনিটি অফ টাইম অনলি ইন পাসিং, while the unity of place is not at all mentioned by him. বলা হচ্ছে তিনি যখন এই পোয়েটিক্সটা লিখছেন, তিনি খুব কম জায়গায় বা অল্প কিছু জায়গায় তিনি লিখেছেন ইউনিটি অফ টাইমের কথা, বা ইউনিটি অফ টাইম সম্পর্কে মেনশন করেছেন, এবং ইউনিটি অফ প্লেস সম্পর্কে তিনি প্রায় মেনশন করেননি এইটা। বাট থ্রু দ্য এজেস, কিন্তু সময়ের ব্যবধানে বা পরবর্তীতে যেটা হয়েছে, অল দ্য থ্রি ইউনিটিস আর অ্যাট্রিবিউটেড টু অ্যারিস্টটল। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে এই তিনটা ওই ইউনিটিসটাই অ্যারিস্টটল বলা হয়েছে, যে অ্যারিস্টটল এটা বলেছেন বা আলোচনা করেছেন পরবর্তীতে। ইন দ্য নেম অফ অ্যারিস্টটল দ্য থ্রি ইউনিটিস আর এমফাসাইজড বাই দ্য ইংলিশ, দ্য ইটালিয়ান অ্যান্ড দ্য ফ্রেঞ্চ ক্রিটিক। বলা হচ্ছে পরবর্তীতে অ্যারিস্টটলের নাম অনুসারে ইংলিশ, ইটালিয়ান এবং ফ্রেঞ্চ যে ক্রিটিক যারা ছিল তারা এই তিনটা ইউনিটির কথাই বলেছে। কিন্তু পরবর্তীতে, অর্থাৎ অ্যারিস্টটল যে তিনটাই আলোচনা করেছে তা না, কিন্তু পরবর্তীতে ইংলিশ রাইটার যারা আছে, তারপর ইটালিয়ান যারা আছে, যারা ফ্রেঞ্চ ক্রিটিক যারা আছে, এরা সবাই বলেছেন যে না, অ্যারিস্টটল এই তিনটা নিয়ে আলোচনা করেছেন। তো আমরা এবার তাহলে দেখি যে অ্যারিস্টটল এই ইউনিটি অফ অ্যাকশন সম্পর্কে কি বলেছে, এবং টাইম এবং প্লেস সম্পর্কে তার কি কি কথা বলার আছে সেগুলো আমরা একটু দেখি। দেখো, ইউনিটি অফ অ্যাকশন সম্পর্কে অ্যারিস্টটল বলছেন যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল দ্য অ্যাকশন অফ ট্র্যাজেডি মাস্ট বি কমপ্লিট হোল। অর্থাৎ এই ট্র্যাজেডির যে অ্যাকশন বা ড্রামার ক্ষেত্রে আর কি, অ্যারিস্টটল এখানে মেইনলি ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করেছেন। সো ট্র্যাজেডি এবং ড্রামা এখানে আমরা একই জিনিস ধরে নিতে পারবি। সো বলা হচ্ছে যে এই ট্র্যাজেডির অ্যাকশনটাকে অবশ্যই একটা কমপ্লিট হতে হবে। বাই কমপ্লিট হি মিনস দ্যাট ইট মাস্ট হ্যাভ এ বিগিনিং, এ মিডিল অ্যান্ড অ্যান এন্ড। এই কমপ্লিট মানে তিনি বলেছেন যে, তিনি বুঝিয়েছেন যে এই ইউনিটির ক্ষেত্রে, ইউনিট অফ অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই তার একটা বিগিনিং থাকতে হবে, একটা মিডিল থাকবে এবং একটা এন্ড থাকবে। এ বিগিনিং দ্যাট ইজ হুইচ ডাজন্ট ইটসেলফ কাম আফটার এনিথিং এলস ইন দ্য নেসেসারি সিকোয়েন্স, বাট আফটার হুইচ সাম আদার থিংস ডাজ ন্যাচারালি এক্সিস্ট অর কাম টু পাস। তিনি বলছেন যে বিগিনিংয়ের ক্ষেত্রে বিগিনিংয়ের আগে আর কোনো কিছু নাই, অর্থাৎ বিগিনিং যে কোনো একটা কিছুর পরে আসবে এরকমটা না, বরং বিগিনিংয়ের পরেই আরও অনেক কিছু আসবে, যেমন মিডিল আসবে, এন্ড আসবে, এরকমটা। তো এটা এই কথাটাই এখানে বলছেন যে বিগিনিং হচ্ছে সেই জিনিস যেটা কাউকে ফলো করে আসে না, বা যেটা কারো পরে আসে না, বরং তারপরেই আরও অনেক কিছু আসতে পারে। The beginning of an action might be perceived as a sort of momentary slack water which before the turn of the tide. এই যে বিগিনিংটা এমনভাবে মনে হতে পারে যে একটা সমুদ্রের যে ঢেউ বা ভাটা, বা আমরা ঢেউয়ের কথাই বলি, যে ঢেউয়ের পূর্বে পানিগুলোর যে স্ল্যাক আসে বা ঝটকা বা ইয়ে আসে অল্প সময়ের জন্য, ঠিক সেরকম হচ্ছে এই বিগিনিংটা এরকমভাবে আসবে। আফটার বিগিনিং কামস দ্য মিডিল। এরপরে বিগিনিংয়ের পরে কি আসবে? মিডিল আসবে। এ মিডিল দ্যাট ইজ দ্যাট হুইচ ন্যাচারালি কামস আফটার সামথিং এলস। মিডিল ওইটা যেটা কোনো একটার পরে আসে, অ্যান্ড ইজ ফলোড বাই দ্য থার্ড থিং, এবং তৃতীয় আরেকটা জিনিস দ্বারা ফলোড হয়, তাকে ফলো করে তৃতীয় আরেকটা জিনিস, এবং সেটা কি? অবশ্যই এন্ড। মানে এখানে সংজ্ঞাটা এইভাবেই লিখতে হবে যে এ মিডল ইজ দ্যাট হুইচ ন্যাচারালি কামস আফটার সামথিং এলস, কোনো একটা কিছুর পরে আসে, এবং ইজ ফলোড বাই অ্যানাদার ওয়ান, অর্থাৎ এবং আরেকটা দ্বারা মানে ফলো হয় আর কি।
অ্যান্ড অ্যান স্যার এন্ড। এখানে বলো। এটা কি স্যার সরাসরি অ্যারিস্টটলের কি কোনো সংজ্ঞা? তাহলে এটা কি আমরা কোটেশনের সঙ্গে ইউজ করতে পারি? না 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 না, এটা অ্যারিস্টটলের সংজ্ঞা না তো। এটা অ্যারিস্টটলের কথাগুলোকেই ওই তোমার অ্যানালাইসিস করে ডিফেন্ড এটা করা হচ্ছে। এটা বলা হয়েছে। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা এই মিডল ইজ, আচ্ছা এটা বললাম যেটা, যে মিডলটা অবশ্যই বিগিনিং এর পরে আসবে এবং এন্ডের আগে আসবে। আচ্ছা বুঝলাম না, তোমরা অফ করো না কেন? সুলতানা, তুমি তোমার স্পিকারটা অফ করে রাখো। তোমাদের যখন কিছু বলার থাকবে আমার সঙ্গে তখন তোমরা স্পিকার অন করবে, আর যখন কিছু বলার নেই তখন স্পিকারটা অফ করে রাখবে, যাতে করে তোমাদের রুমের ভেতরে যদি কেউ আসে তাহলে তার কথা আমার এখানে আসবে না। আচ্ছা এবার দেখো, অ্যান এন্ড ইজ দ্যাট হুইচ ন্যাচারালি কামস আফটার সামথিং এলস। এবং এন্ড কোনটা? এন্ড হচ্ছে ওই জিনিসটা যেটা কোনো একটার পরে আসে, ইদার বাই নেসেসিটি, হয় প্রয়োজন অনুসারে আসে, অর অ্যাজ এ রুল, অথবা কোনো নিয়ম রক্ষার্থে আসে এটা, বাট ইজ ফলোড বাই নাথিং, কিন্তু এটাকে আর কোনো কিছু ফলো করে না, কেননা এন্ডের পরের তো আর কিছু নেই। দাস দ্য মিডল মাস্ট ন্যাচারালি ফলো আপন অ্যান্ড বিগিনিং, আচ্ছা ফলো আপন দ্য বিগিনিং অ্যান্ড মাস্ট লজিক্যালি লিড টু দ্য এন্ড অর টু দ্য ক্যাটাস্ট্রফি। এবং এইভাবে বলছে যে মিডলটা ঠিক বিগিনিংয়ের পরে আসবে, ন্যাচারালি এটা আসবে, এবং অবশ্যই এটা লজিক্যালি এন্ডের দিকে আমাদেরকে নিয়ে যাবে, অর টু দ্য ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হচ্ছে ফাইনাল এন্ডিং, যেটা সেটাকে বলা হয় ক্যাটাস্ট্রফি। তাহলে এইটুকুর যে মেইন কথা সেটা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশনের ক্ষেত্রে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে মানে এটাকে কমপ্লিট হতে হবে, কমপ্লিট মানে বলা হচ্ছে যে এটার একটা বিগিনিং থাকবে, যে বিগিনিংয়ের পরে মিডিল এবং এন্ড আসবে, এরপরে মিডিল থাকবে, মিডিল হবে বিগিনিংয়ের পরে এবং এন্ডের আগে, এবং এন্ড আসবে বিগিনিং এবং মিডিলের পরে, কিন্তু এর পরে অর্থাৎ এন্ডের পরে আর কিছু আসবে না, এটা বলা হচ্ছে। টু অ্যারিস্টটল দ্য ইউনিটি অফ অ্যাকশন ইজ অ্যান অর্গানিক ইউনিটি। লাইনটা যদি আরেকবার আলোচনা করতেন। কোনটা? স্যার মানে ইউনিটি অফ অ্যাকশনের লাস্ট লাইনটা একটু বুঝিনি। আচ্ছা, এইখানে বলছে যে দাস, এভাবে দ্য মিডল মাস্ট ন্যাচারালি ফলো আপন দ্য বিগিনিং। বলা হচ্ছে এভাবে মিডিলটা অবশ্যই বিগিনিংটাকে ফলো করে আসবে, অ্যান্ড মাস্ট লজিক্যালি লিড টু দ্য এন্ড, এবং অবশ্যই যৌক্তিকভাবে এইটা শেষের দিকে যাবে, এন্ডের দিকে যাবে। এবং এন্ড কোনটা? এন্ড হচ্ছে ক্যাটাস্ট্রফি, অর টু দ্য ক্যাটাস্ট্রফি। এন্ডকে আমরা বলছি ক্যাটাস্ট্রফি, অর্থাৎ ফাইনাল যেটা। অর্থাৎ এন্ডটাকে ক্যাটাস্ট্রফি বলতেছে। হ্যাঁ, এন্ডটাকে ক্যাটাস্ট্রফি বলতেছে। একটা ট্র্যাজেডির ক্ষেত্রে কি হয়, ফাইনাল পরিণতি যখন ঘটে বা ক্যাটাস্ট্রফি যখন ঘটে তখন গিয়ে সবাই মারা যায় না? মানে এই অ্যারিস্টটল বা শেক্সপিয়ারের ট্র্যাজেডি যদি আমরা চিন্তা করে দেখি তাহলে সবাই তো মারা যায়, তাই না, লিড ক্যারেক্টারগুলি। সো সেটাকে বলা হচ্ছে ফাইনাল পরিণতি বা ক্যাটাস্ট্রফি, এবং সেটাকেই এন্ড বলা হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, এবার স্পিকারটা অফ রাখো। To Aristotle, the unity of action is an organic unity which gives form and meaning of tragedy. অ্যারিস্টটলের কাছে এই ইউনিটি অফ অ্যাকশনটাকে বলা হচ্ছে অর্গানিক ইউনিটি, এবং যেটা ট্র্যাজেডিকে একটা আকার দেয় এবং মিনিং দেয়, অর্থবহ করে তোলে। অ্যান অ্যাকশন ইজ এ প্রসেস অফ চেঞ্জ ফ্রম হ্যাপিনেস টু মাইজারি অর ভাইস ভার্সা। অ্যাকশন হচ্ছে একটা প্রসেস, একটা পদ্ধতি পরিবর্তনের, যেটার মাধ্যমে ওই ট্র্যাজেডির ভেতরে হ্যাপিনেস থেকে দুঃখের দিকে যায় মানুষ, অথবা দুঃখ থেকে হ্যাপিনেসের দিকে যায়, মানে ভাইস ভার্সা বলা হচ্ছে। ইন অ্যান অ্যাকশন দেয়ার মে বি এ নাম্বার অফ ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস। একটা অ্যাকশনের ভেতরে অনেকগুলি ঘটনা থাকতে পারে, বাট টুগেদার, কিন্তু সবগুলো একত্রে, দে মাস্ট কনস্টিটিউট ওয়ান, কিন্তু সবগুলো মিলেই তাদেরকে একটা জিনিস ফর্ম করতে হবে। অ্যান্ড দ্য অনলি ওয়ান অ্যাকশন, এবং
সবগুলো মিলেই একটা অ্যাকশনে পরিণত হতে হবে। অর্থাৎ একটা সিনেমার মধ্যে যেটা হয় যে অনেকগুলি ঘটনা থাকে, কিন্তু সব মিলেই একটা কমপ্লিট ঘটনা হতে হবে, এটাতে খাপছাড়া ম্যাচলেস এরকমটা হওয়া যাবে না। ঠিক এটার কথা সেটা বলছে, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। Thus the plot may have variety. এভাবে তিনি বলছেন যে একটা মানে এখানে যে প্লটগুলি থাকে সেই প্লটগুলির ভিতরে ভ্যারাইটি থাকতে পারে, বাট স্টিল বি এ ইউনিটি, কিন্তু তারপরে এর ভেতরে একটা ইউনিটি থাকবে। This unity arises from the fact that every event has a logical connection with the rest of the action and none of them is irrelevant. এবং এই যে ইউনিটিটা এটা মূলত আসে ওইখান থেকে যে একটা নাটকের ভেতর প্রতিটা ঘটনার একটা লজিক্যাল কানেকশন থাকবে এবং এর ভেতরে যেই অন্যান্য যে অ্যাকশনগুলো আছে এগুলোর সাথে আর কি, এবং কোনোটাই ইরেলিভেন্ট হবে না, অপ্রাসঙ্গিক হওয়া যাবে না। দেয়ার মাইট বি এপিসোডস, এখানে এপিসোডস থাকতে পারে, বাট দে মাস্ট বি প্রপারলি ইন্টিগ্রেটেড উইথ দ্য মেইন প্লট, কিন্তু তাদেরকে ওই এপিসোডগুলোকে মেইন প্লটের সঙ্গে অবশ্যই খুব ভালোভাবে ইন্টিগ্রেটেড থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। ইট মাস্ট নট বি পসিবল টু রিমুভ দ্য এপিসোডস উইদাউট কজিং অ্যানি ইনজুরি টু দ্য প্লট, এবং এই এপিসোডগুলো এমন হবে যে একটাকে বাদ দিয়ে দিলাম তাও মানে নাটক ঠিক থাকলো, এরকমটা হওয়া যাবে না। এপিসোডগুলো এতই কানেক্টেড যে একটা এপিসোড যদি কোনো কারণে বাদ হয়ে যায় তাহলে বোঝা যাবে না নাটকটা যে আসলে কোথা থেকে কী হলো। তার মানে প্রত্যেকটাই এত সুন্দরভাবে কানেক্টেড থাকতে হবে মেইন প্লটের সঙ্গে। দে মাস্ট বি নেসেসারি, তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় হতে হবে। দে মাস্ট ফলো ইচ আদার ইনএভিটেবলি, এবং তাদেরকে অবশ্যই একটা আরেকটাকে অপরিহার্যভাবে কানেক্টেড থাকতে হবে, ফলো করতে হবে। আদারওয়াইজ এপিসোডিক প্লটস আর ওয়ার্স্ট অফ অল, এটা যদি না হয় তাহলে এপিসোডগুলো কি করবে, এপিসোডিক প্লট যেগুলো সেগুলো খুবই মন্দ হয়ে যাবে বা খুবই খারাপ হবে। অ্যারিস্টটল অলসো রুলস আউট। স্যার একটু ইউনিটি আর প্লটটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, ইউনিটি এবং প্লট, ইউনিটি নিয়ে তো বলছি, প্লট দিয়ে যেটা বলি সেটা হচ্ছে যে প্লট হচ্ছে একটা ঘটনা বা একটা পুরো নাটককেই বলছি আমরা একটা প্লট, এবং সেই প্লটটার ভেতরেই ইউনিটি থাকার কথা বলছি আমরা। আবার একটা নাটকের ভেতরে যদি অনেক বড় নাটক হয় তাহলে সেখানে অনেকগুলি ইনসিডেন্ট থাকতে পারে, সবগুলি ইনসিডেন্টকে আলাদা আলাদা করে এপিসোড বলছি আমরা। এপিসোডগুলো আবার এক একটা প্লট এর মতো হতে পারে, কিন্তু এক কথায় সবগুলোই মেইন প্লটের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। তাহলে প্লট, এপিসোড এবং ইউনিটি এগুলোকে আমরা একদিক দিয়ে একই রকম বলতে পারি বোঝার ক্ষেত্রে। তাহলে প্লট, এপিসোড, আচ্ছা, আরেকবার বলো। স্যার একটা প্লটে কি তিনটাই থাকতে পারে, মিডিল, এন্ড, বিগিনিং? একটা প্লটে কি স্যার তিনটাই থাকতে পারে? আচ্ছা, এইখানে দেখো যে একটা প্লটে আমরা এই যে ইউনিটি অফ অ্যাকশনের অ্যাকশন যেটা প্লট আমরা ওইটাকেই বলছি, বা এপিসোড ওইটাকেই বলছি। একটা প্লটে হ্যাঁ এই তিনটাই থাকতে হবে, এবং পুরো যে নাটকটা, এগুলো তো ট্র্যাজেডির ক্ষেত্রে পুরো নাটকটাই হবে হচ্ছে একটা প্লট। হ্যাঁ, আরও অনেকগুলি সাব প্লট থাকতে পারে এবং সেগুলো অবশ্যই একটা আরেকটার সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে প্লট, এপিসোড এগুলো সবগুলো আমরা এক অর্থে ইউজ করছি। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে তোমরা এটার প্লট কি, এপিসোড কি, এগুলো বুঝতে হলে তোমাদেরকে এই পোয়েটিক্সটা পুরো যে যতগুলো তোমাদের চ্যাপ্টার আছে সবগুলোই পড়তে হবে। আর এটাতে আমি তো শুধু কোশ্চেন বুঝিয়ে দিচ্ছি। সো এটা বুঝতে হলে এখন তো আর ওগুলো নিতে গেলে সময় থাকবে না। কারো যদি দরকার হয় তাহলে ইউটিউবে ক্লাউড স্কুল প্রো ভিডিও আছে, ওইখানে
প্রায় 5-6টা এই শুধুমাত্র পোয়েটিক্স নিয়েই ভিডিও আছে, ওইখানে এগুলো খুব সুন্দর করে বোঝানো আছে, তোমরা ওইখান থেকেও বুঝতে পারবা। হয়তো এটা বুঝতে পারছো না, তখন ওইখান থেকে একটু দেখে নিলা, বুঝে ফেললা, তারপরে তখন তোমরা আবার এইখানে এটা দেখতে পারবে। আর যখন ব্রিফ কোশ্চেন আমরা পড়বো তখন অবশ্যই আমরা প্লট কি, এপিসোড কি, এগুলোও আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এবার দেখো, অ্যারিস্টটল অলসো রুলস আউট দ্য পপুলারিটি অফ অ্যাকশন। অ্যারিস্টটল অবশ্যই মানে আরেক দিক দিয়ে তিনি এই অ্যাকশনের যে পপুলারিটি সেটা নিয়েও আলোচনা করেছেন। অ্যাকর্ডিং টু হিম, দেয়ার মাইট বি ওয়ান অ্যাকশন অর টু, একটা নাটকের ভিতরে একটা অ্যাকশন থাকতে পারে অথবা একাধিক থাকতে পারে, দুইটা থাকতে পারে, সরি নট টু, অর্থাৎ দুইটা থাকবে না, দেয়ার মাইট বি ওয়ান অ্যাকশন নট টু, অর্থাৎ একটা থাকতে পারে কিন্তু দুইটা থাকবে না। দাস হি ইজ এগেনিস্ট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সাব প্লট, তার মানে তিনি সাব প্লটের বিরোধী। এই দেখো তোমার প্লটের সম্পর্কে আলোচনা চলে আসছে, মানে অ্যাকশন যেটা প্লটও সেটাই, তাহলে সাব প্লট থাকা যাবে না। সিমিলারলি হি ইজ এগেনিস্ট দ্য ডাবল এন্ডিং, তিনি ডাবল এন্ডিংয়ের বিপরীতে, তিনি ডাবল এন্ডিংয়ের বিপরীতে। ডাবল এন্ডিং কি? ট্র্যাজিক এন্ড ফর সাম অফ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড হ্যাপি এন্ডস ফর দ্য আদার্স, এইটা থাকা যাবে না। ডাবল এন্ডিং বলতে একই নাটকের ভেতরে, একই ট্র্যাজেডির মধ্যে কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে সুখ বা খুব ভালো এন্ডিং হলো, আর কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে খারাপ এন্ডিং হলো, ট্র্যাজিক এন্ডিং হলো, এটা করা যাবে না। প্লুরালিটি অফ অ্যাকশন, আচ্ছা, plurality of action and such double ends distract attention and weaken the tragic effect। বলছে এই যে অ্যাকশনের ক্ষেত্রে দুই রকমের মানে মিনিং হলো বা দুই রকমের ঘটনা ঘটলো এবং ডাবল এন্ড হলো, এইটা হচ্ছে ট্র্যাজিক যে ইফেক্ট তৈরি করবে, দুঃখের যে আবহ তৈরি করবে ট্র্যাজেডি, সেইটা করতে পারবে না, সো এটা এফেক্টেড হবে। দে ডিফিট দ্য ভেরি পারপাস অফ ট্র্যাজেডি, তারা কি করবে? ট্র্যাজেডির যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেবে। হুইচ ইজ টু অ্যারাউজ দ্য ইমোশন অফ পিটি অ্যান্ড ফেয়ার, যেটার উদ্দেশ্য অর্থাৎ ট্র্যাজেডির উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে পিটি অ্যান্ড ফেয়ার নিয়ে আসা। অ্যারিস্টটল দাস রুলস আউট ট্র্যাজি কমেডি, অ্যারিস্টটল এইভাবেই তিনি মূলত ট্র্যাজেডির ক্ষেত্রে ট্র্যাজি কমেডির যে মিশ্রণ সেটা করতে নিষেধ করেছেন, অর্থাৎ একই ট্র্যাজেডির নাটকের ভেতরে ট্র্যাজিক ইফেক্ট থাকবে আবার কমেডিও থাকবে, এটা করা যাবে না। অ্যান্ড দ্য ইন্ট্রোডাকশন অফ কমিক রিলিফ, এবং কমিক রিলিফ রাখা যাবে না, অর্থাৎ ট্র্যাজেডির ভেতরে কমেডি রাখা যাবে না, এটা তিনি বলছেন। আচ্ছা, এবার ইউনিটি অফ অ্যাকশন গেল। এখানে একটা জিনিস আমি একটু আলোচনা করি, এই যে পিটি অ্যান্ড ফেয়ার, পিটি অ্যান্ড ফেয়ারটাকে যে ইমোশনের কথা বলা হচ্ছে, এটাকে আবার আরেকভাবে বলা হয় অ্যারিস্টটলের ওই সেই সময়ের ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে ক্যাথারসিস। হ্যাঁ বলো, জি বলো, কেউ কি তাহলে কি ট্র্যাজিকমেডির বিরোধিতা করেছিলেন অ্যারিস্টটল? হ্যাঁ, অ্যারিস্টটল ট্র্যাজি কমেডির বিরোধিতা করেছিলেন। তার মতে যে একই, যেটা ট্র্যাজেডি সেটা ট্র্যাজেডি হবে, যেটা কমেডি সেটা কমেডি হবে, এই দুইটার মিশ্রণ যদি করা হয় ট্র্যাজেডির, তাহলে ট্র্যাজেডি নষ্ট হয়ে যায়, ট্র্যাজেডির ক্ষেত্রে ট্র্যাজিক যে ইফেক্ট সেটা আর তৈরি হবে না, এবং মানুষের মনের মধ্যে যে পিটি অ্যান্ড ফেয়ার নিয়ে আসা, দুঃখের যে বোধ নিয়ে আসা নাটকের শেষে, সেটা আর সম্ভব হবে না, এটা বলছেন। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব হচ্ছে ইউনিটি অফ টাইম নিয়ে। ইট ইজ অ্যাডমিটেড, এটা স্বীকার করা হয় যে, এখানে বলো স্যার, এখানে ইউনিটি অফ অ্যাকশন নাকি স্যার শুধু আলোচনা করছে, মানে কথার প্রসঙ্গে নাকি ইউনিটি অফ প্লেস টাইম এবং ইউনিটি অফ প্লেস এমনি আসছে, উনি বলছে ওখানে কোশ্চেনের মধ্যে। হ্যাঁ, ওটাই তো বললাম যে জি ওইটা কথার প্রসঙ্গে বা তার মানে লেখার কথার ক্ষেত্রে প্রসঙ্গে তিনি যেটা করেছেন, তিনি জোর দিয়েছেন ইউনিটি অফ টাইমের ক্ষেত্রে, ইউনিটি অফ অ্যাকশনের ক্ষেত্রে, আর ইউনিটি অফ টাইম তিনি সামান্য আলোচনা করেছেন, যেটা আমরা যে এখন আলোচনা করব। আর ইউনিটি অফ প্লেসের কথা তিনি উল্লেখই করেননি, কিন্তু পরবর্তীতে অনেক ইংলিশ রাইটার, তারপরে ফ্রেঞ্চ রাইটার এবং ইটালিয়ান রাইটার ঠিক না, ক্রিটিক বা সমালোচক, এরা বলেছেন যে না, উনি
এই ইউনিটি অফ প্লেস সম্পর্কেও বলেছেন, ইউনিটি অফ টাইম সম্পর্কেও বলেছেন। তো এখন যখন আমরা লিখতে যাব 3 ইউনিটির সম্পর্কে, তখন আমাদেরকে 3টা ইউনিটই লিখতে হবে। আমরা এটা বলতে পারবো না যে উনি এই দুটো আলোচনা করেনি, সো আমরা এই দুটো হবে না, এরকমটা আমরা বলতে পারবো না। আচ্ছা, এবার তাহলে আমরা ইউনিটি অফ টাইম সম্পর্কে আলোচনা করি, তারপরে আমরা আরও কিছু কোশ্চেন নিব। তোমরা ততক্ষণে একটু ধৈর্য সহকারে শোনো, আর যেটা কোশ্চেন আসবে সেটা একটু মনে রাখো বা লিখে রাখার চেষ্টা করো। দেখো, ইট ইজ অ্যাডমিটেড দ্যাট, এটা স্বীকার করা হয় যে অ্যারিস্টটল প্রেসক্রাইবড অ্যান্ড এমফাসাইজড দ্য ইউনিটি অফ অ্যাকশন অ্যাজ এসেনশিয়াল টু পোয়েটিক ইমিটেশন। অর্থাৎ পোয়েটিক ইমিটেশনের ক্ষেত্রে ইউনিটি অফ অ্যাকশনটাই যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটাতেই যে অ্যারিস্টটল সবচেয়ে বেশি এমফাসাইজ করেছেন, এটা স্বীকার করা হয়। বাট দ্য নেম ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ আদার্স ইউনিটিস। কিন্তু এই যে এখানে বলেই দিচ্ছে, কিন্তু তার নেমটা, অর্থাৎ অ্যারিস্টটলের নামটা অন্যান্য যে ইউনিটিসগুলো রয়েছে, অর্থাৎ ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস, সেটার সঙ্গেও জড়িত করা হয়। ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস, এই যে আদার ইউনিটিস বলতে ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস। Aristotle's comment on the length of tragedy give rise to the doctrine of the unity of time. অ্যারিস্টটল কমেন্ট করেছেন যে একটা ট্র্যাজেডির লেংথ কত বড় হবে, অর্থাৎ একটা নাটকের লেংথ কত বড় হবে, এটা কত সময় ধরে হবে। সো এটা যখন আলোচনা করছে, তখন এই আলোচনাটার মাধ্যমেই মূলত ধরে নেওয়া হয় যে তিনি ইউনিটি অফ টাইম সম্পর্কেও বলেছেন। Aristotle mere says in the Poetics that tragedy should confine its action to a single revolution of the sun as far as possible. বলা হচ্ছে অ্যারিস্টটল খুব কমই, মানে প্রায় করেনি এরকম একটা অবস্থায়, পোয়েটিক্সের ভেতরে তিনি আলোচনা করেছেন যে একটা ট্র্যাজেডি কনফাইন্ড হতে হবে, অর্থাৎ মানে শেষ হতে হবে বা আবদ্ধ থাকতে হবে সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান, অর্থাৎ সূর্য উঠবে যখন, তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অথবা সূর্য অস্ত যাবে তারপর থেকে সূর্য উদয় পর্যন্ত, এর ভেতরেই ট্র্যাজেডিটা সীমাবদ্ধ থাকতে হবে। অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটা সম্ভব পারা যায়। নো ল ইজ ইমপ্লাইড হিয়ার, এবং তিনি এটা বলতে গিয়ে কোনো রুল যে এখানে ইমপ্লাই করেছেন তা কিন্তু না। হি হ্যাজ সিম্পলি মেড এ সাজেশন অফ দ্য ফ্যাক্ট ইন দ্য থিয়েটার অফ হিজ এজ, এবং তিনি জাস্ট একটা সাজেশন দিয়েছেন তার সময়ে থিয়েটারের ক্ষেত্রে, যে থিয়েটারগুলো হতো সেটার ক্ষেত্রে তিনি জাস্ট একটা বলেছেন যে এক দিনের মধ্যে অথবা এক রাতের মধ্যে এটাকে শেষ করতে হবে। হি স্টেটস এ ফ্যাক্ট অ্যাজ টু হোয়াট গ্রিক ড্রামাস ডাস, তিনি এই ব্যাপারটা বলেছেন কারণ ওই সময়টাতে গ্রিক ড্রামাগুলো এইভাবেই আর কি একদিনের মধ্যে কমপ্লিট হয়েছে, তো সেই জন্য তিনি এটা বলেছেন। বাট দ্য ইটালিয়ান রেনেসান্স ক্রিটিক টুক ইট অ্যাজ দ্য ইনজাংশন of Aristotle and tried to limit the action of a play within a single revolution of the sun on the principle of verisimilitude. So এখানে যেটা বলছেন যে তিনি এটুকু বলেছেন, ঠিক আছে, কিন্তু ইটালিয়ান যে ক্রিটিক, রেনেসান্স যে ক্রিটিক যারা রয়েছে, তারা এটাকে ধরে নিয়েছেন যে অ্যারিস্টটল লিমিট করে দিয়েছেন, এবং তিনি বলছেন যে অ্যাকশন অবশ্যই একদিনের ভেতরেই একটা মানে সূর্যের উদয় অস্তর ভেতরে এটাকে শেষ করতে হবে। দে আর্গুড দ্যাট spectators would not believe in the reality of an action that compressed several days into a 3-hour drama. এরপরে বলছে যে তিনি যুক্তি দেখাচ্ছেন, তিনি বলতে এখানে যে ইটালিয়ান রেনেসান্স যারা রয়েছে ক্রিটিক, তারা যুক্তি দেখাচ্ছে যে এই ড্রামা যদি একাধিক মানে দিন ইউজ করে বা অনেকগুলি দিন দিয়ে ইউজ করে, তাহলে রিয়েলিটি অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ অ্যাকশনের যে রিয়েলিটি সেইটাকে আর বিশ্বাসযোগ্য হবে না। অ্যান্ড ইফ দ্য স্পেক্টেটরস ডিড নট বিলিভ ইন দ্য রিয়েলিটি অফ অ্যাকশন, এবং যদি স্পেক্টেটররা, ভিউয়ার্সরা যদি এই অ্যাকশনের রিয়েলিটি সম্পর্কে বিশ্বাস হারিয়ে ফেলে বা বিশ্বাস না করে, দ্য ট্র্যাজেডি উড নট হ্যাভ ইটস প্রপার ইফেক্ট, তাহলে ট্র্যাজেডির যে প্রপার ইফেক্ট সেটা পাওয়া যাবে না, এই কথাটাই বলছেন। আচ্ছা, এটা গেল ইউনিটি অফ টাইম। এখানে এই যে ইটালিয়ান রেনেসান্সরা এটা বলেছেন সেটা বলেছেন, এই এতটুকু আলোচনা না করলেও হবে, শুধুমাত্র ওপরের এইটুকু আলোচনা করলেও করা যাবে। তবে এটা এইভাবে বলতে হবে যে
ক্রিটিকরা বলে থাকেন যে এটা তিনি বলেছেন, অর্থাৎ অ্যারিস্টটল বলেছেন। এরপরে আমরা আসি ইউনিটি অফ প্লেস সম্পর্কে। দ্য ইউনিটি অফ প্লেস ডিমান্ডস দ্যাট দ্য অ্যাকশন অফ এ ড্রামা শুড অকার ইন এ সিঙ্গেল প্লেস। ইউনিটি অফ প্লেস যেটা, সেটা ডিমান্ড করে যে একটা ড্রামা সেটা একটা জায়গায় পারফর্ম হতে হবে। অ্যাবাউট দ্য ইউনিটি অফ প্লেস অ্যারিস্টটল সেইস নাথিং ইম্পর্টেন্ট। ইউনিটি অফ প্লেস সম্পর্কে অ্যারিস্টটল তেমন গুরুত্বপূর্ণ কিছুই বলেননি। While comparing epic and tragedy, he merely says that the epic may narrative several actions taking place simultaneously at several places, but in a drama, simultaneous actions cannot be represented because the stage is one place and not several places. আচ্ছা, এখানে তিনি যে কথাটা বলেছেন যে এই ট্র্যাজেডি এবং এপিক সম্পর্কে আলোচনা করতে গিয়ে, যে এপিকের ভেতরে যেহেতু অনেক অ্যাকশন থাকে, একাধিক প্লট, সাব প্লট, এরকম ঘটনা, ইনসিডেন্ট এসব থেকে থাকে এবং একের পর এক আসতেই থাকে, সো এপিকের যেই লেংথ সেটা অনেক বড় হবে এবং এটা ইউনিটি অফ প্লেস এটা নাও মানতে পারে, এটা একাধিক প্লেসে এই ঘটনাগুলি ঘটতে পারে। বা ড্রামার ক্ষেত্রে বা ট্র্যাজেডির ক্ষেত্রে যেটা ঘটে, যে অ্যাকশনটা যেহেতু একটা স্টেজের উপরে ঘটানো হয় এবং একটা জায়গা যেহেতু স্টেজ যেহেতু জায়গায় জায়গায় করা সম্ভব না, অর্থাৎ সেই সময় অনুযায়ী, সো এই ইউনিটি অফ প্লেসটা এই জায়গায় মানতে হবে, অর্থাৎ ড্রামাকে একটা জায়গাতেই হতে হবে এবং সেভারেল প্লেসে এটা করা সম্ভব না। From this chance remark, the Italian Renaissance critic hoisted the unity of place on Aristotle, and on the basis of his assumed authority, they make it onto a rigid rule for dramatic composition. বলা হচ্ছে এই যে এইটুকু রিমার্কেই, মানে এইটার সুযোগ নিয়ে ইটালিয়ান রেনেসান্সরা বলে থাকেন যে অ্যারিস্টটল বলেছেন যে ইউনিটি অফ প্লেস হতে হবে একটা জায়গায়, অর্থাৎ ইউনিটি অফ অ্যাকশনটাকে ঘটাতে হবে একটা জায়গায়, এবং এইটাকেই তারা একেবারে রুল করে নিয়েছে ড্রামাটিক কম্পোজিশনের ক্ষেত্রে, এটাকে রুল করে নিয়েছে। অ্যারিস্টটল ডাজন্ট প্রেসক্রাইব দ্য ইউনিটি অফ প্লেস। অ্যারিস্টটল এই ইউনিটি অফ প্লেস সম্পর্কে কিছুই বলেন নাই বা প্রেসক্রাইব করেন নাই। হি ওয়াজ সিম্পলি মেনশনিং দ্য জেনারেল প্র্যাকটিস অফ গ্রিক ড্রামাটিস্ট হু মোস্টলি অবজার্ভ দ্য ইউনিটি অফ প্লেস বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য কোরাস হুইচ আর ক্যারেক্টার্স ইন দ্য প্লে। আচ্ছা, এখানে তিনি বলছেন যে অ্যারিস্টটল, মানে এখানে ক্রিটিকরা যেটা বলছে বা এখানে আমাদের যে এই প্রশ্নের যে রাইটার তিনি যেটা বলছেন যে অ্যারিস্টটল এখানে ইউনিটি অফ প্লেস সম্পর্কে কোনো কিছুই প্রেসক্রাইব করেননি, তিনি শুধুমাত্র এই মেনশন করেছেন গ্রিক ড্রামাটিস্টদের যারা মূলত ওই সময়টাতে ইউনিটি অফ প্লেসটাকে মেনে চলতো। এর কারণ হচ্ছে স্টেজের উপরে কোরাস থাকতো, কোরাস হচ্ছে গ্রুপ অফ পিপুল, আচ্ছা অনেকগুলি ক্যারেক্টার নাটকের ভেতরে, এই কোরাসরা হচ্ছে বিভিন্ন ঘটনা স্টেজের উপরে ঘটনার ব্যাকগ্রাউন্ড বলে দিত গানের মাধ্যমে বা সুরের মাধ্যমে। সো তারা যেহেতু বিভিন্ন জায়গায় মুভ করা সম্ভব না, সেহেতু স্টেজের উপরে একটা জায়গাতেই পারফর্ম করতে হতো তাদেরকে, এবং সেদিক দিয়ে বলা হতো যে ইউনিটি অফ প্লেসটা অবশ্যই মেনটেন করতে হবে। তোমরা যারা বাংলা সিনেমা 7 ভাই চম্পা দেখেছো তারা জানো যে একটা গান হয় 7 ভাই চম্পা সম্পর্কে অনেকগুলি ইয়ে নিয়ে, সো ওইখানে কিন্তু কোরাসের একটা তোমরা ইয়ে পাবে, বা এমনিতে থিয়েটার যারা দেখেছো বিভিন্ন ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে, তাহলে তোমরাও জানতে পারবা যে এই কোরাস কারা বা কাদেরকে বলা হয়। সফোক্লিসের যে নাটক আছে ইডিপাস, কিং ইডিপাস, ওইখানে তোমরা কোরাস সম্পর্কে জানতে পারবে। The chorus might not seem to be kept too long away from their homes. বলা হচ্ছে কোরাস যারা, তাদেরকে তাদের বাড়ি থেকে আর কি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না বা অনেক দূরবর্তী এলাকায়। They could not be transported to different places too distant from each other without violating dramatic illusion too flagrantly. এই যে কথাটি বলছিলাম যে কোরাসদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে না দূরবর্তীতে কোনো জায়গায়, সো এই ইউনিটি অফ প্লেস যেটা সেটাকে অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে আমরা কনক্লুশনে আসি। উই কাম টু দ্য কনক্লুশন দ্যাট দো দ্য 3 ইউনিটিস আর কল্ড অ্যারিস্টোটেলিয়ান ইউনিটিস, যদিও 3টা ইউনিটিকে অ্যারিস্টোটেলিয়ান ইউনিটি বলা হয়, দেয়ার ইজ নো স্যাংশন ফর সাস। আচ্ছা, আমরা একটু নেক্সট ইয়েতে যাই।
সাস ইন্টারপ্রিটেশন ইন অ্যারিস্টটল বলেছে, যদিও বলা হয় যে এই তিনটাই অ্যারিস্টটল বলেছে, কিন্তু আসলে কোনো রকমের সেরকম বিশ্বাসযোগ্য কোনো অনুমোদন নাই যে এই তিনটাই অ্যারিস্টটল বলেছে। হি নেভার কানেক্টেড দ্য ইউনিটিস অফ টাইম অ্যান্ড প্লেস উইথ ইমিটেশন। তিনি কখনোই ইমিটেশনের সাথে ইউনিটি অফ টাইম এবং প্লেস সম্পর্কে কানেক্ট করেননি। হেন্স দ্য ইউনিটি অফ অ্যাকশন ইজ দ্য হায়ার অ্যান্ড কন্ট্রোলিং দ্য ল অফ দ্য ড্রামা। সো এদিক দিয়ে ইউনিটি অফ অ্যাকশনটাই মূলত হায়ার, মানে অনেক বড়ভাবে তিনি আলোচনা করেছেন। সো এটাই মেইন জিনিস, এবং এটাই ড্রামার লেখার ক্ষেত্রে বা স্টেজ করার ক্ষেত্রে এটাই মূলত মেইন জিনিস বা এটা কন্ট্রোল করে থাকে। দ্য ইউনিটিস অফ টাইম অ্যান্ড প্লেস আর অনলি এ সেকেন্ডারি অ্যান্ড পিওরলি ডেরিভেটিভ ভ্যালু। বলা হচ্ছে যে এই ইউনিটি অফ টাইম এবং প্লেস এটা এদিক দিয়ে সেকেন্ডারি আর কি একটা ইয়ে, এবং এইটার অ্যারিস্টটল বলেননি, এটা ডেরাইভ করেছেন, অন্য জায়গা থেকে নিয়ে এসেছে মানুষ পরবর্তীতে। বাট উই শুড নট ট্রিট দ্য ইউনিটিস অফ টাইম অ্যান্ড প্লেস উইথ কন্টেম্পট। কিন্তু আমাদের ইউনিটি অফ টাইম অ্যান্ড প্লেস যেটা, এটাকেও যে আমরা মানে কম গুরুত্ব দেব, এটা দেওয়া উচিত না। শেক্সপিয়ার অ্যান্ড বেন জনসন আর দ্য টু টাওয়ারিং ফিগার্স ইন দ্য স্পিয়ার্স অফ ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামার ক্ষেত্রে শেক্সপিয়ার এবং বেন জনসন এই দুইটাও বেশ টাওয়ারিং ফিগার। বেন জনসন অ্যাচিভড গ্রেট সাকসেস ইন ড্রামা বাই অবজার্ভিং অল দ্য থ্রি ইউনিটিস। বেন জনসন তিনি সাকসেস পেয়েছেন এই তিনটা ইউনিটিস অবজার্ভ করে, ইভেন দো হি সামটাইমস ভায়োলেটেড দেম, যদিও মাঝে মাঝে তিনি এটাকে ভায়োলেটও করেছেন। শেক্সপিয়ার অন দ্য আদার হ্যান্ড ওন ইভেন গ্রেটার ট্রায়াম্পস ইন দ্য ফিল্ড অফ ড্রামা বাই এ ভায়োলেশন অফ অল দ্য থ্রি ইউনিটিস। শেক্সপিয়ার এই তিনটা ইউনিটি আর কি ভায়োলেট করেছে, সেটার কথা বলছে। সো এই হচ্ছে আলোচনা এই থ্রি ড্রামাটিক ইউনিটিস সম্পর্কে। তোমাদের এখন যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা একটু কোশ্চেনগুলো করো। স্যার আমরা তাহলে এখানে কি 12 ঘন্টা কাউন্ট করব না 24 ঘন্টা? কিসের? এই যে উনি যে ট্র্যাজেডির ক্ষেত্রে যে উনি বলেছেন যে 12 ঘন্টা না 24 না, ঘন্টা। উনি 12 ঘন্টা তো বলেননি, উনি বলেছেন সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান। আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন এটা লিখবো যে অ্যারিস্টটল বলেছেন ড্রামাটাকে শেষ করতে হবে উইদিন এ সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান। এটা আমরা 12 ঘন্টা, 12 আওয়ার্স অথবা 24 আওয়ার্সে নিয়ে আসবো না, আমরা ওই সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান এটাই বলবো। তার কোয়েশ্চেন না জানার ছিল, আমরা কি স্যার এখানে এরিস্টটল যে ছোট ছোট কথাগুলো বলেছে ওগুলো কি কোট হিসেবে ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা পারবা, এটা এবং এটা দিলে তো তোমার প্রশ্নটার অ্যান্সার আরো অনেক মানসম্পন্ন হবে আর কি। এটা দিতে পারবা ছোট ছোট, হয়তো ইভেন তারও জি, ওকে। পোয়েটিক্স থেকে যদি তুমি কোনো শব্দও ইউজ করো তাহলে সেটাও তুমি কোটেশনের মধ্যে দিতে পারবা। যেমন দেখো তুমি যেই হচ্ছে ছবিগুলো তোমাকে দিয়েছে, এখানে তো কমপ্লিট যে শব্দটা আছে এটা কিন্তু কোটেশনের ভিতরে ইউজ করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে পুরো সরাসরি ওই পোয়েটিক্স থেকে নিয়ে আসা হয়েছে। স্যার আমাদের স্টাডি গাইডে এই কথা বলে দিয়েছে যে উনি এখানে 12 ঘন্টা মিন করেন না, উনি 24 ঘন্টা মিন করছেন। আচ্ছা, বলে দিয়েছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা ওটা জি, লিখবা, কিন্তু সমস্যা হচ্ছে যে ওখানে কিন্তু সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান বলেছে, তো এটা নিয়ে তর্ক হতে পারে, বা অনেক টিচারের ক্ষেত্রে এটা হ্যাঁ এরকমটা স্যার এখানে বলে দিয়েছে। জি হ্যাঁ, আর যখন হ্যাঁ এখানে বলে দিয়েছে যে সিঙ্গেল রেগুলেশন অফ দ্য, হ্যাঁ বাট হ্যাঁ এটা দ্বারা মিন্স তিনি এটা বুঝাইছেন যে নট 20 আওয়ার্স বাট 24 আওয়ার্স, এটা তিনি বুঝাইছেন। আচ্ছা ঠিক আছে, তোমরা ওটা ইউজ করবা, সমস্যা কি। তবে ওই সংখ্যা উল্লেখ না করাই ভালো, এটা কিন্তু অনেক টিচার যদি মনে করে যে আচ্ছা ও সংখ্যা দিয়েছে আমার কাছে তো এটা 12 ঘন্টা, তো তখন তো ধরা খেয়ে যাবা। সো সেক্ষেত্রে একটু ট্রিকি হতে হবে, সংখ্যাগুলো উল্লেখ করা যাবে না, না করাই ভালো। সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান, বাস এটা বলে জি দিলে হয়ে গেল। জি সিঙ্গেল সার্কিট অফ দ্য সান। হ্যাঁ, আচ্ছা আর কারো কিছু জানার আছে? নো স্যার। আচ্ছা তাহলে আমি এন্ড করে দিচ্ছি, আর সামনের দিনে তোমরা এটার নোটটা পাবলিশ করো, আমি দেখে দেবো। আর
আহ, একটু তাড়াতাড়ি শেষ করছি, কারণ এরপরে আবার আমাদের ওই প্রফেশনাল যে কোর্সটা হয় সেটার ক্লাস আছে আজকে। স্যার একটা কথা ছিল, বলো। স্যার কথাটা হচ্ছে কি, আপনি ক্লাসটা শেষ করার পর কাইন্ডলি যদি ওই ওই যে ফোর্সটা ওইটা ডিলিট করে দিলে, তাহলে নেক্সট টাইম আর স্টুডেন্টরা এসে আবার পুনরায় আবার শুরু করবেন। তাহলে অনেক সময় দেখা যায় রাত 12টা পর্যন্ত স্টার্ট করতেই থাকে। হ্যাঁ, এটা হয়। আমি ওটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, অন্যান্য গ্রুপে দিয়েছি। গত দিনে তোমাদের ক্লাস হয়নি তো, জি তো এই জন্য তোমরা হয়তো জানো না, আমি ওইটা আবার ডিলিট করে দেওয়া শুরু করেছি। এটা তো আমার ক্ষেত্রে আরো বেশি সমস্যা হয়, বা সবার ক্ষেত্রেই মনে হয়, তাই না? কল যায় সবার ক্ষেত্রেই। জি জি স্যার, সবাই স্যার। আচ্ছা, আমি তাহলে ওইটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমরা একটু জি স্যার, প্রতিদিনই মনে থ্যাংক ইউ। করিয়ে দিও যে শুরুর দিকে যে ক্লাস রেকর্ড করতে হবে, সেই কথাটা মনে করিয়ে দিও। আর আমি আজকে রেকর্ড করেছি, সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, সামনের দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।